অমৃতা সিনহা সবচেয়ে ভালো পয়েন্ট বলেছে। উনি সুনামির থেকে ভয়াবহ রায় দেবে, কারণ সুপ্রিম কোর্টের রায়ে উনি বলিয়ান হয়ে আছে। ভয়াবহ রায় দেবে, মানে ভয়ানক ভয়ঙ্কর রায় দেবে। উনি কি আমার সামনে ওপেন ফোরামে বসবে? তাহলে ওনার যেটুকু সম্মান বাদ আছে আমি সব বার করে দেবো। বত্যবসীকে বলেছে, মমতা ব্যানার্জিকেও বলেছে, শান্তির শয়তান, যে এরা শান্তি নামে শয়তানিটা বেশি করছে। মিথ্যাবাদীর বা মিথ্যা কথা বলে একটা লিমিট থাকে, মানে আনলিমিটেড টু দি পাওয়ার 100 মিথ্যাবাদী ব্রাত্য বসু। আপনার চ্যানেলে হলপ করে বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা আগামী সোমবার ফের আবার হিয়ারিং ডেকেছে। মানে এটার ফয়সলা তাড়াতাড়ি হবে। এটার ফলাফল একটাই আমি বলে দিচ্ছি, টেন্টেড ক্যান্ডিডেট হয়ে পরীক্ষায় বসলো এবং সে কল ফর ভেরিফিকেশন হলো কিভাবে, সেই জবাব তিনি দিতে পারবেন আমাকে। স্কুল সার্ভিস কমিশন একদম খাদের কিনারাতে চলে এসেছে, সুপ্রিম কোর্টের ধাক্কা খেয়ে খাদের কিনারাতে চলে এসেছে। এবং ব্রাত্য বসুর এই কথা পদক্ষেপকে আমি ধিক্কার জানাই। বিচারপতি একেবারে অসন্তুষ্ট হয়ে বিরক্ত বোধ করে পাঠিয়ে দিয়েছে যে একটা কেস এতদিন ধরে যদি সঠিক তথ্য রাজ্য সরকার না দেয়, তাহলে এই কেস আমি আর শুনব না। অমৃতা সিনহা রায় দেবে, সঠিক রায় দেবে, এবং সেটা মাথা পেতে নেওয়া উচিত রাজ্য সরকারের তথাসত্ত্বে। জবাব দিয়ে দিতে স্কুল সার্ভিস কমিশন শেষ। প্রত্যেকটা জায়গায় ভুল করছে, তা কোর্টের হচ্ছে গুতানি খাচ্ছে। কাজের চাপে নয়, তৃণমূল কংগ্রেসের অ্যাকশনের লিডারদের প্রেসারে এরা জাঁতা কলে পড়ে চিপচাপটা হয়ে গিয়ে এরা কিন্তু আত্মহত্যা করছে। সুতরাং গ্রামের মানুষজন এখন ঠিক আছে যে মরে গেলেই সঙ্গে সঙ্গে আমরা শ্মশানে নিয়ে যাব, সঙ্গে সঙ্গে আমরা কবরস্থ করবো, আবার দেরি করবো না, কোথাও আবার শকুনগুলো চলে আসবে। স্যার বলছি, এ রাজ্যে যখন এসএসসি দুর্নীতি নিয়ে এত কথা হচ্ছে, এসএসসি দুর্নীতির উপরে এত মামলা করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন এই রাজ্যের মতো স্বচ্ছতার সঙ্গে কোনো রাজ্যে এসএসসি মানে পরীক্ষা হয়নি। মিথ্যাবাদীর বা মিথ্যা কথা বলে একটা লিমিট থাকে, মানে আনলিমিটেড টু দি পাওয়ার 100 মিথ্যাবাদী ব্রাত্য বসু। আপনার চ্যানেলে হলপ করে বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, উনি আমার সঙ্গে বসবে ওপেন ফোরামে, তাহলে ওনাকে দেখিয়ে দেবো যে কোথায় কোথায় আপনি মিথ্যা কথা বলছেন। একদম খাঁটি মিথ্যা কথা বলে যাচ্ছে। আসলে উপর থেকে নির্দেশ আছে তো এটা বলতে হবে, সামনে ভোট, কারণ যারা চাকরির এর ভিতরে যারা ভুক্তভোগী তারাই এটা জানে, কিন্তু আমজনতা তো জানে না। আমজনতা বলছে বা সরকার তাহলে তো সঠিক কাজ করছে। ঘটনা হচ্ছে কি এটাই, যে 1 নম্বর, যদি স্বচ্ছভাবে হয় তাহলে ওই যে বর্মন, সে কিভাবে টেন্টেড ক্যান্ডিডেট হয়ে পরীক্ষায় বসলো এবং সে কল ফর ভেরিফিকেশন হলো কিভাবে, সেই জবাব তিনি দিতে পারবেন আমাকে। 1। 2 নম্বর, আরও অনেক টেন্টেড ক্যান্ডিডেট ওখানে ধরা পড়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টে গিয়ে বলল, হুজুর আপনি যদি বলেন তাহলে ওদেরকে বাতিল করব। এটা একটা কমিশনের কোনো কথা হলো? এবং সুপ্রিম কোর্ট অবজারভেশন বলেছে, রায় দেয়নি। মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার বলেছেন যে আপনাদের কথাবার্তা শুনে যা মনে হচ্ছে আপনাদের চাকরি দেওয়ার রিক্রুটমেন্ট করার সদিচ্ছা নেই। আরেকটা কথা বলেছে, শান্তির শয়তান, শুনেছেন নিশ্চয়ই, শান্তির শয়তান। শান্তির শয়তান কি রাজ্য সরকারের প্রতিনিধিকে বলেছে, তার মানে বত্যবসীকে বলেছে, মমতা ব্যানার্জিকেও বলেছে, শান্তির শয়তান, যে এরা শান্তি নামে শয়তানিটা বেশি করছে। কথা এটাই, কারণ এই যে সুপ্রিম কোর্টের তার অবজারভেশনে বলেছে, রায়ে বলেনি, অবজারভেশনে পরিষ্কার বলেছে আমি কি তোমার নতুন পদ্ধতিতে করতে বলেছিলাম। এবং আরেকটা মারাত্মক পয়েন্ট, যারা ব্রাত্য বসু জবাব দিতে পারবে না, 2016-তে অনেক চাকরি করছেন যারা 45% গ্র্যাজুয়েশনে পেয়ে বিএড করে তারা চাকরি করছিলেন, তাদেরকে বসতে দিল না। হঠাৎ রুল করে দিল 50% ছাড়া বসতে দেবো না। তাহলে তারা বুঝতে পারেনি, তাদেরকে বসাতে হবে। কিভাবে বসাবেন? আরেকটা, 2016 সালে যতজন পরীক্ষার্থী ছিল সেই পরীক্ষার্থীর প্রত্যেকের বয়সের ছাড় দিতে হবে। সেখানে বয়সের ছাড় দেয়নি, যারা শিক্ষক শিক্ষিকা তাদের বয়সের ছাড় দিয়েছে, তাহলে তাদের বয়সের ছাড় দেয়নি, তাহলে তাদের পরীক্ষাটা আবার কিভাবে নেবে? তারা ফেল করে তাদের পরীক্ষাটা কিভাবে নেবে? ছাড় না দিলে তো তারা পরীক্ষায় বসতে পারবে না। তাহলে এই, আর 3 নম্বর, প্যানেল 2016 সালের প্যানেল, মানে প্যানেলের মধ্যে যারা ওয়েটিংয়ে থাকে তারাও প্যানেলের মধ্যে আছে, এটাই বলে ওয়েটিংয়ের মধ্যে প্যানেলে তারা থাকে। তাহলে ওয়েটিংয়ে যারা ছিল, শহীদুল্লাহ যারা ওয়েটিংয়ে ছিল, তাহলে তারা 10 নম্বর পাবে না কেন? তারা তো প্যানেলে ছিল, তাহলে তারা 10 নম্বর পাবে না কেন? এইগুলোর জবাব দিতে পারবে না, মানে বাত্যবসী এগুলো জবাব দিতে পারবে না। আর এবারে অমৃতা সিনহাকে আরেকটা জিনিস দেখো, অমৃতা সিনহা সবচেয়ে ভালো পয়েন্ট বলেছে, উনি সুনামির থেকে ভয়াবহ রায় দেবে, কারণ সুপ্রিম কোর্টের রায়ে উনি বলিয়ান হয়ে আছে। ভয়াবহ রায় দেবে, মানে ভয়ানক ভয়ঙ্কর রায় দেবে। প্রথমে বললেন প্যানেল অফ এক্সপায়ারি অফ প্যানেলের পরে যে কটা নিয়োগ করেছে লিস্ট দিন। সরকার বললো আমি লিস্টটা দেবো আপনার কাছে, ওপেন ফোরামে দেবো না। কেন ওপেন ফোরামে দেবেন না? এত লজ্জা কিসে? ওপেন ফোরামে দেবেন না কেন? মানুষ জানুক। প্রায় 5 থেকে 6টা কাউন্সিলিং হয়েছে, একটা 17-12-2019, আর হচ্ছে কি 19-12-2019 বা 12-12-2019, এই 9, 10, 11, 12 এরকম কাউন্সিলিংয়ের শেষ সেটা হচ্ছে কি কাউন্সিলিংয়ের শেষ ছিল, মানে নিয়ম অনুযায়ী
তারপরে যে কাউন্সিলিংগুলো হয়েছে সেগুলো অবৈধ। এখানে প্রায় 5, 6, 9 অযোগ্য ক্যান্ডিডেট আছে। তাহলে তাদের নাম প্রকাশ এদের চাকরি চলে যাবে, এদের চাকরি চলে যাবেই। যারা অনেকে পাস করলো আর ফেল করলো এই 2025 ফ্রেশ সিলেকশনে, তাদের চাকরি কিন্তু চলে যাবে। সে বলছে যে বিচারপতি তো বলেছে যে ওএমআর প্রকাশ করতে হবে, তিনি ডেডলাইনও দিয়েছেন, ওএমআর কি প্রকাশ হবে? পূর্বে 10ই ডিসেম্বরের মধ্যে করতে হবে ওয়েমার, কোনো উপায় নেই। ওখানেই তো সবাই চোখে আঙুল দিয়ে দেখবে যে ওয়েমার শিটের মধ্যে কি প্রবলেম আছে। ওয়েমার শিট প্রকাশ করলে কি হয় জানেন তো, যদি কেউ পরে সেখানে গোল করে ইত্যাদি করে, সেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি দিলে না ব্যাঙ্গালোরে, পরিষ্কার বলে দেবে এটা আরেকজন ব্যক্তি এটা এরম করেছে, আরেকজন ব্যক্তি এরম করেছে। তাহলে এটাতে ভয় প্রচুর পাচ্ছে যে 10 ডিসেম্বরের মধ্যে এই 5.5 লাখ ওয়েমার শিট ওখানে প্রকাশ করতে হবে। কি ঝামেলার মধ্যে পড়ে গেছে বলুন তো। হ্যাঁ স্যার, সেখানেই তো প্রশ্নটা উঠছে, ওএমআর কি আদেও তারা প্রকাশ করবে, অন্য কোনো বাহানা দেবে? প্রকাশ করা ছাড়া কোনো গতি নেই, কারণ স্কুল সার্ভিস কমিশন একদম খাদের কিনারাতে চলে এসেছে, সুপ্রিম কোর্টের ধাক্কা খেয়ে খাদের কিনারাতে চলে এসেছে। দেবে না মানে দিতে বাধ্য। 10 ডিসেম্বর এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহা আগামী সোমবার ফের আবার হিয়ারিং ডেকেছে, মানে এটার ফয়সালা তাড়াতাড়ি হবে। এটার ফলাফল একটাই আমি বলে দিচ্ছি, প্যানেল ক্যান্সেল করা ছাড়া কোনো গতি নেই আমার হিসেব বলে। তবে বিচারপতি কি রায় দেয় আগ বাড়িয়ে বলা যায় না, কিন্তু আমার ক্ষুদ্র বুদ্ধিতে প্যানেল ক্যান্সেল করে ফ্রেশ সিলেকশন, পুরনোদের আলাদা নতুনদের আলাদা, আবার ফ্রেশ সিলেকশন। স্যার বলছি, লিখিত পরীক্ষায় 60-60 পাওয়া পরীক্ষার্থীরা অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে যে তিনি এবিসিডি প্ল্যানের কথা বলেছিলেন, তার এই এবিসিডি প্ল্যানেরই অংশ এগুলো। হ্যাঁ, এবিসিডি প্ল্যানেরই অংশ আর কি, মানে প্ল্যানগুলো যে কত চিত্তাকর্ষক প্ল্যান, কি ফেলিওর প্ল্যান, সেটা মানুষ বুঝে গেল। যে রাজ্যের শিক্ষিত চাকরি হারাদের নিয়ে এই এরকম ধরনের বিমাতৃসুলভ আচরণ, এবং নতুন পরীক্ষার্থী তারা 10 বছর পরে পরীক্ষা দিচ্ছে, নিউ কামার, তারাও বুঝে গেল এই রাজ্য শিক্ষিত ছেলে মেয়েদের নিয়ে কি ছেলে খেলা করে, এদেরকে নুড়ি পাথরের মতো ব্যবহার করছে এই সরকার। এবং এটা একজন শিক্ষক হিসেবে মানতে পারি না, কোনো বঙ্গবাসী এটাকে মানতে পারে না, এটাকে ধিক্কার জানানো উচিত। এবং ব্রাত্য বসুর এই কথা পদক্ষেপকে আমি ধিক্কার জানাই। ব্রাত্য বসু উনি তো বলছেন এগুলো সব বিরোধীদের চক্রান্ত। আমি যে কথা বললাম এটা বিরোধীদের চক্রান্ত? বলুক দেখি আপনি আমার সামনে, আমি তো আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, উনি কি আমার সামনে ওপেন ফোরামে বসবে? তাহলে ওনার যেটুকু সম্মান বাদ আছে আমি সব বাদ করে দেবো। যে ন্যূনতম জ্ঞানটুকু নেই, স্কুল সার্ভিস কমিশনের রুলস রেগুলেশন সম্বন্ধে ন্যূনতম জ্ঞানটুকু নেই, মানে সব কিছু করেছে কেন জানেন? অযোগ্যদের কিভাবে আমি প্রবেশ করাবো, এই কারণ হচ্ছে কি একটা, আর অন্য কোনো কারণ নেই। অযোগ্যদের আমি কিভাবে এই প্যানেলের মধ্যে প্রবেশ করাবো, সেইটা করতে গিয়ে এই ভালো ছেলে মেয়েদের কপালেও এই দুঃখটা এসে গেল। স্যার বলছি, এই বছর কি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে কি মনে হয় আপনার? অসম্ভব, অসম্ভব। 9-10 হবে না বলে তো অলরেডি বলে এসছে হুজুর, 9-10 করতে পারবো না। আচ্ছা, একাদশ দ্বাদশ কোনোভাবেই সম্ভব নয়, কারণ একটাই বলছি দেখুন, প্রথম 3 দিনের যে ভেরিফিকেশন, তাতে প্রায় 250 থেকে 300 জন অনুপস্থিত এবং হচ্ছে কি নাম বাদ যায়। তাহলে আপনি কোন লজ্জায় ইন্টারভিউ নিচ্ছেন? ইংরাজিতে হোক বাংলা ইন্টারভিউ নিচ্ছেন। দেখুন তো যে কজন বাদ গেল, আবার তো তাদেরকে ফের পিছন থেকে ডাকতে হবে, তাই না? ওই 300 জন পিছন থেকে ডাকতে হবে, ডেকে তাদের আবার ভেরিফিকেশন করে তাদের ইন্টারভিউয়ে পাঠাতে হবে। সেটা করলেন না, তাহলে ইন্টারভিউ আনফিনিশড, অসাংবিধানিক, অগণতান্ত্রিক। তাহলে এই প্যানেল এই যে ইন্টারভিউ করছে এটা অবৈধ ইন্টারভিউ, এই ইন্টারভিউয়ের কোনো মাথামুন্ডু নেই, যা করার দরকার করছে। সুতরাং 31 ডিসেম্বরের পরে এই যে যারা চাকরি করছে তাদের কি অবস্থা হবে আমি তো বুঝতে পারছি। অমৃতা সিনহা কি তাদের আবার এক্সটেনশন করবে যে তোমরা ঠিক আছে আরও 3 মাস মাইনে পাও, স্কুলে যাও? করবে কি? তাহলে স্কুলগুলোর কি হাল হবে, স্কুলগুলোর কি অবস্থা হবে সেটা তো কেউ বুঝতে পারবে না। কারণ বিচারপতি একেবারে অসন্তুষ্ট হয়ে বিরক্ত বোধ করে পাঠিয়ে দিয়েছে যে একটা কেস এতদিন ধরে যদি সঠিক তথ্য রাজ্য সরকার না দেয়, তাহলে এই কেস আমি আর শুনবো না, যাও একে রাজ্যে আমি হাইকোর্টে পাঠিয়ে দিই। হ্যাঁ, সেখানে হাইকোর্টে এই কেসটা যখন চলে এসেছে, তাহলে বিচারপতি এজলাসে কি সমাধান পাবে বঞ্চিতরা? একেবারেই সমাধান পাবে, কিন্তু রাজ্য সরকার কি করবে? ওরা আবার ডিভিশন বেঞ্চে যাবে। ওরা তো স্বাভাবিক, নিজের পয়সায় তো যেতে হয় না, আমাদের পয়সায় যায়, ট্যাক্সের পয়সায় যায়। যে অমৃতা সিনহা রায় দেবে, সঠিক রায় দেবে, এবং সেটা মাথা পেতে নেওয়া উচিত রাজ্য সরকারের তথা সবার। এসএসসি দুর্নীতি নিয়ে তো এর আগেও কেস চলছিল, তারপরেও যে যে সাম্প্রতিক যে পরীক্ষাগুলো হলো তাতে এই যে দুর্নীতি হলো, এটা কি কাম্য ছিল এই দুর্নীতি হওয়াটা? ওদের কাছে, এই সরকারের কাছে কাম্য অকাম্য বলে কিছু নেই। এরা দফাকে রফা করে দেয়, রফাকে দফা করে দেয়। এখনো পর্যন্ত গতকাল একটা রায় আমার হাতে আসলো অমৃতা সিনহা, ওই যে প্রশ্ন ভুল মামলা, মানে এই এসএলএসটি, হ্যাঁ। সেখানে ওরা নিজেরাই ফাইনাল অ্যান্সার কি দিয়েছে, উত্তর ডি, আর প্রত্যেকে উত্তর করে দিয়েছে বি, প্রত্যেকে নাম্বার দিয়েছে বি, দাগেরটা নাম্বার দিয়ে দিয়েছে, অথচ ফাইনাল অ্যান্সার কি দিয়েছে ডি। অমৃতা সিনহা বলছে এক্সপার্ট বা কারা,
তারা প্রফেসররা নিশ্চয়ই সঠিক উত্তর দিচ্ছে। তা যদি প্রফেসররা যদি সঠিক উত্তর না দেয় তাহলে আমরা কি করব? বিচারপতি বলছে আমরা কি করব? ওদেরকে বলেছে, রাজ্য সরকারকে, স্কুল সার্ভিস কমিশনকে বলেছে, ডি উত্তর আপনারা দিলেন, কিন্তু প্রত্যেককে বি করে দিয়েছেন কেন, না সি করে দিয়েছেন কেন? এটার জবাব দিয়ে দিন। জবাব দিয়ে দিতে দিতে স্কুল সার্ভিস কমিশন শেষ। প্রত্যেকটা জায়গায় ভুল করছে, তা কোর্টের হচ্ছে গুতানি খাচ্ছে। সেই জন্য জবাব দিয়ে দাও, না দিতে পারলেই পানিশমেন্ট পাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। স্যার বলছি, এই যে এসআইআর আবহে বিএলওদের মৃত্যু কিন্তু দুর্ভাগ্যজনক, তা সত্ত্বেও মানে দেখা গেছে যে রাজ্যে এর আগেও তো চাকরিহারা শিক্ষকদেরও মৃত্যু হয়েছে। সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রীকে বা তৃণমূল সরকারকে এতটা তৎপর হতে দেখা যায়নি, তারা এমনভাবে পোস্টও করেননি। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে তৃণমূল সরকার বা মুখ্যমন্ত্রীর তৎপরতা কি সিলেক্টিভ? শুন, যেখানে ভোটের গন্ধ আছে সেই জায়গাটায় মুখ্যমন্ত্রী তৎপর হবেন। এই যে আজকে বিএলওরা বলছে কাজের চাপে পারি না, আচ্ছা লকডাউনের সময় ডক্টর আর নার্সরা কত প্রেশারে ছিল, পুলিশ ভাই বোনরা কত প্রেশারে ছিল। আপনারা সাংবাদিকরা সকাল 5টায় বারণ, রাত কখন বাড়ি যাবেন ঠিক নেই, আপনাদের প্রেশার নেই? তাহলে আসলে কি এই সরকারের আমলে যারা স্কুলে গেছে এসছে, বিভিন্ন জায়গায় কাজ করেছে না, ফাঁকিবাজ করেছে, অনেক ফাঁকিবাজি গেছে এসছে, ঘুমিয়েছে চলে এসছে। এখন এই যে চাপ এসে গেছে, এই চাপ থেকে আর এরা উদ্ধার হতে পারছে না। আরেকটা কথা, তৃণমূলের পতাকা ধরে এরা হচ্ছে কে পার্টি করে, তৃণমূলের পতাকা ধরে আসে যায়, তার ফলে তৃণমূল সরকার, তৃণমূলের লোকজন যা বলছে এরা তাই করছে, যে তোর এটা করে দিতে হবে, এটা ক্যান্সেল করা যাবে না। তারা জানে আমি ক্যান্সেল করবো না, যদি আমি সঠিক নিয়ম নাম মেনে চলি, ইলেকশন কমিশন নিয়ম অনুযায়ী আমার চাকরি খাবে। আর এই চাপে পড়ে এরা কিন্তু এই অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, কাজের চাপে নয়। তৃণমূল কংগ্রেসের অ্যাকশনের লিডারদের প্রেসারে এরা জাঁতা কলে পড়ে চিৎচাপটা হয়ে গিয়ে এরা কিন্তু আত্মহত্যা করছে। কিন্তু এই আত্মহত্যাগুলোকে তৃণমূল কংগ্রেস সামনে তুলে ধরছে এবং এই নিয়ে তাদের প্রচুর মাথা ব্যথা, কিন্তু শিক্ষকদের আত্মহত্যা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সেই সময় কিন্তু কোনো পদক্ষেপ নিতেও দেখা যায় না। রাজনীতি ওনা দেখছে শকুনের মতো বসে আছে, কোন জায়গাটায় একটা আত্মহত্যা করে সেখানে চলে যাবে, গিয়ে তোমরা বলো 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 বলো। সুতরাং গ্রামের মানুষজন এখন ঠিক আছে, যে মরে গেলেই সঙ্গে সঙ্গে আমরা শ্মশানে নিয়ে যাব, সঙ্গে সঙ্গে আমরা কবরস্থ করবো, আবার দেরি করবো না। কোথাও আবার শকুনগুলো চলে আসবে, এসে আবার বলবে একটা বলো দাও, এইভাবে দাও। সে লিখছে, তার হাতে লেখা নয়, শুনেছেন তো, দেখেছেন, সে লিখছে, তার হাতে লেখা নয়। তো এই রাজনীতি আর কতদিন চলবে? শিক্ষকরা রাস্তায় আছে, শিক্ষকরা আত্মহত্যা করলো কিছুদিন আগে, বেশ কিছু শিক্ষক, এই SLST 2016, তাদের নিয়ে একটা কথা নেই? ছোট্ট তামান্না, তাকে বোমা দিয়ে মেরে দিলেন, তার নিয়ে কোনো কথা নেই? সুতরাং রাজনীতির শেষ পর্যায়ে চলে এসেছে, এবং হচ্ছে মানে মমতা ব্যানার্জি তার ক্যারিয়ারের, রাজনৈতিক ক্যারিয়ারের কিনারায় চলে এসছে। 2026-এ উপযুক্ত জবাব